নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট, এনকেটিভি বাংলা প্রাইম টাইম। প্রাইম টাইমে আজ একটাই খবর, একটাই নাম, তা হলো যাদবপুর ইউনিভার্সিটি। যাদবপুর ইউনিভার্সিটি এখনো সরগরম। যাদবপুর ইউনিভার্সিটির অশান্তিতে রাজনৈতিক ঘি ঢালছেন রাজনৈতিক নেতারা। কারণ আজকে সকাল থেকে একের পর এক প্রেস কনফারেন্স, এবিভিপির প্রেস কনফারেন্স, দেবাংশু ভট্টাচার্যের প্রেস কনফারেন্স, গতকালকে সৃজনের এসএফআই এর প্রেস কনফারেন্স, তৃণাঙ্কুর ভট্টাচার্য অর্থাৎ টিএমসিপির যিনি অল ইন অল, তার প্রেস কনফারেন্স, সবেতেই যেন উষ্মা বাড়ছে, রাজনীতির তাপ উত্তাপ আরও বেড়ে উঠছে। আজ গ্রাউন্ড রিপোর্টে প্রথমেই একটি বক্তব্য শোনাবো। এবিভিপি তার জেনারেল সেক্রেটারি, তার বক্তব্য শোনাবো, রাজ্য সম্পাদকের বক্তব্য শোনাবো। এবং তিনি কি বলছেন জানেন? তিনি বলছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবার সার্জিক্যাল স্ট্রাইক হবে। সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি যাদবপুর বিশ্ববিদ্যালয় এবিভিপির। টেক আ লুক লেডিস এন্ড জেন্টলম্যান। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে এরা নৈরাজ্য তৈরি করে রেখেছে। বিশ্ববিদ্যালয়ে আগামী দিনে বিদ্যার্থী পরিষদ সার্জিক্যাল স্ট্রাইক করবে। আপনারা দেখেছেন জেএনইউতে কি পরিস্থিতি ছিল, বর্তমানে জেএনইউর পরিস্থিতি কি আছে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আজ থেকে 3 বছর আগে এই বামপন্থীদের এত অত্যাচার বেড়ে গেছিল, প্রত্যেকটা জায়গাকে নেশার কেন্দ্র তৈরি করে তুলেছিল বিশ্ববিদ্যালয়গুলোকে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে। আজকে যে দেখুন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কি পরিস্থিতি, রাষ্ট্রবাদী ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে, তাদের অ্যাক্টিভিটি কমছে। আমার সঙ্গে এই মুহূর্তে এবিভিপির একজন রয়েছেন এবং আমার সঙ্গে এসএফআই এর একজন রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন দেবাঞ্জন পাল, এবিভিপি কর্মী, এবং আমার সঙ্গে রয়েছেন শুভজিৎ সরকার, এসএফআই এর কর্মী। আমি দেবাঞ্জনকে দিয়ে শুরু করব। দেবাঞ্জন, সার্জিক্যাল স্ট্রাইক, তোমরা আর্মি, ইন্ডিয়ান আর্মি তোমরা? অবশ্যই না। আজকে ভারতীয় সেনাবাহিনীর মতন গোলা বারুদ নিয়ে সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলা হচ্ছে না। সার্জিক্যাল স্ট্রাইকের অর্থ, যে অন্তর্নিহিত অর্থ এখানে, সেটা হচ্ছে যে আদর্শ, আজকে যে আদর্শ স্বপ্নদীপকে তার পরিচয়ের জন্য, তার গলায় তুলসীর মালা থাকবার জন্য, তার কপালে তিলক থাকবার জন্য তাকে হোস্টেল থেকে ধাক্কা মেরে ফেলে দেয়, সেই আদর্শের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক। যে আদর্শ যাদবপুর বিশ্ববিদ্যালয় যে মেধার সরবরাহের জন্য বিখ্যাত ছিল, তাকে নেশার সরবরাহের ভরকেন্দ্রে পরিণত করেছে, সেই আদর্শের গোড়ায় আঘাতের সার্জিক্যাল স্ট্রাইক। এই সার্জিক্যাল স্ট্রাইক আসলে পশ্চিমবঙ্গে সার্জিক্যাল স্ট্রাইক আমাদের ভারতীয় সেনা করবে, তার ট্রেন জওয়ানরা করবে। একেবারে খুব সহজভাবে বলে দিচ্ছি, এসএফ, প্যারা এসএফ, স্পেশাল ফোর্সেস, তারা করবে। ট্রেনিং নিলে না, অবশ্যই ট্রেনিং। প্যারা এসএফ এর ট্রেনিং কোথায় হয়? প্যারা এসএফ এর ট্রেনিং যেখানেই হোক। এখানে আমাদের বক্তব্য যেটা, যাদবপুর বিশ্ববিদ্যালয় যারা ছাত্রছাত্রীদের দেশদ্রোহী বানানোর ট্রেনিং দেয়, তাদের বিরুদ্ধে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে অচল অবস্থা তৈরি হয়েছে, যে অচল আয়তন তৈরি করা হয়েছে, তার বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক। এই সার্জিক্যাল স্ট্রাইককে আপনারা খুব সহজভাবে বুঝি, যাদবপুর বিশ্ববিদ্যালয় অ্যান্টি ন্যাশনাল তৈরি করে, তাই তো? অ্যান্টি ন্যাশনাল নয়, সরি, দেশদ্রোহী মানে ট্রেটার্স তৈরি করে। যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা প্রতিষ্ঠান হিসেবে তৈরি করে না। যাদবপুর বিশ্ববিদ্যালয়, আপনারা জানবেন, বারবার বলা হচ্ছে যে ভারতবর্ষের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে প্রতিচ্ছবি তৈরি করা হয়েছে তা কিন্তু বাস্তব নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়, আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছি। যদি গত বছর অবধি দেখি টপ 10 ইউনিভার্সিটির মধ্যে একটা যাদবপুর ইউনিভার্সিটি। না, টপ 10 কোথায় আসছে না, আপনারা ভুল ভাবছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় অবশ্যই একটা সেন্টার অফ এক্সেলেন্সি, যেখানে দেশের সেরা মাথারা তৈরি হয়, সেরা মেধারা তৈরি হয়। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়কে যেভাবে পোর্ট্রে করা হয়েছে, দিনের পর দিন ধরে, মাসের পর মাস ধরে, বছরের পর বছর ধরে, সেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাকচুয়াল পিকচার নয়। মানে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঠিক এভাবে পোর্ট্রে করা হয়, আমি যতদূর জানি। যেভাবে আমি জানি, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে পোর্ট্রে করা হয় কলকাতার একটা প্রিমিয়ার ইনস্টিটিউট হিসেবে, এক্সেলেন্স ফর এডুকেশন হিসেবে, এবং ভারতের মধ্যেও টপ 10 ইনস্টিটিউটের একটা। আমার সঙ্গে এই মুহূর্তে শুভজিৎ রয়েছে, এসএফআই এর। শুভজিৎ, যাদবপুর বিশ্ববিদ্যালয় অ্যান্টি ন্যাশনাল, কোট আন কোট, দেশদ্রোহী ম্যানুফ্যাকচার করে। আমি জানি না, আমার তোমরা করছো, কমিউনিস্টরা। ইতিহাসের জানা বোঝা আছে, এই স্বদেশী আন্দোলন বা ওই সময়কার ইতিহাস যদি ঘাটা যায়, দেখা যাবে স্বদেশী আন্দোলনেরই একটা প্রোডাক্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়। তৎকালীন সময়ের নাম অন্য ছিল। আমার কথা হচ্ছে, তোমাদের ক্যামেরার মধ্যে দিয়ে আমি তোমাদের আহ্বান করব পশ্চিমবঙ্গের জনগণের কাছে, এই যে প্রেস মিটটা শুনলাম, এখানে যে কথাটা শুনলাম যে সার্জিক্যাল স্ট্রাইক, আমরা তোমাদের একটুখানি ওষুধের দোকান থেকে একটা প্যান্ডি কিনে দেওয়া উচিত। নিয়ে পেট খারাপ হয়েছে বোধহয় এইসব সার্জিক্যাল স্ট্রাইকটাকে এই ধরনের কথাবার্তা বলছে।
প্রথম কথা, যে কথা সার্জিক্যাল স্ট্রাইক কথা মুখ দিয়ে উচ্চারণ করে, আমার মনে হয় ভারতবর্ষের আইন, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের যে রাষ্ট্র ব্যবস্থা, এর মধ্যে বোধহয় কিছু মানে নিয়মাবলী থাকে যে এই ধরনের কথা বললে, যদি আজকে তুমি বা আমি কথা বলতাম, আজকে আমি এখানে টিভিতে শো করতে আসতাম না, আমি জেলে থাকতাম নিশ্চিতভাবে তাই, বা অন্য কেউ বললে। এই যে ছেলেটি বললো এই কথাটা, বলার পর সে কি করে খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে আমি জানি না। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহাশয়, আমার সঙ্গে তার রাজনৈতিক বিরোধ থাকতে পারে, কিন্তু উনি আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, উনি কি করছেন? আমি তোমাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা ছোট কথা বলি। প্লিজ দেবাঞ্জনের মতো তুমিও প্লিজ একটু ধৈর্য ধরো। দেবাঞ্জন, তুমি যখন বলছো কিংবা তোমরা যখন বলছো সার্জিক্যাল স্ট্রাইক করবে, একটু পদ্ধতিটা জানতে চাই। মানে আর্মির পদ্ধতিটা তো আমরা জানি, তোমাদের পদ্ধতিটা জানতে চাই। হ্যাঁ, আর্মির পদ্ধতি আপনারা জানেন, আমাদের পদ্ধতি সেটা হচ্ছে গিয়ে দেখুন, যারা নিজেদেরকে গণতান্ত্রিক সমাজতান্ত্রিক বলে, তারা যে গণতন্ত্রে বিশ্বাস করে না, এটা ক্লিয়ার কাট আজকে পশ্চিমবঙ্গের বুকে প্রতিষ্ঠিত। আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাম তৃণমূল নকশালের যে অশুভ নেক্সাস, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতর তৃণমূল ছাত্র পরিষদ অস্তিত্বহীন, তাদেরকে এজ দেওয়ার জন্য, এবং যাদবপুরের বাইরে সিপিএম অস্তিত্বহীন, বিধানসভা শূন্য, বিধানসভায় যারা শূন্য তাদেরকে ভোট পার্সেন্টেজ বাড়িয়ে আমি তোমাকে একটা ছবি দেখাতে চাই। দেবাঞ্জন, শুভজিৎ এবং আমাদের দর্শকদের আমি কয়েকটা ছবি দেখাতে চাই। সেই ছবিগুলো আমাদের কাছে রয়েছে, গতকালকের ছবি। গতকালকে ছবিগুলো একটু প্লিজ স্ক্রিনে দেখাবো। গতকালকে 8B থেকে একটি মিছিল হলো, এবিভিপির মিছিল হলো। সেই মিছিলটা সরাসরি পৌঁছে গেল, এই যে সেই ছবি দেখাচ্ছি আমরা, পৌঁছে গেল যাদবপুরের 4 নম্বর গেটে। সেবার তারপরেও আস্তে আস্তে সেই ছবিগুলো দেখবেন, গেট ভেঙে ঢোকার চেষ্টা। কজন যাদবপুরের অ্যাকচুয়াল স্টুডেন্টস আমরা জানি না, শুয়ে পড়লেন, এক এক করে বাম পতাকা ওখান থেকে ফেলে দিলেন, ওখান থেকে আপনারা আপনাদের দলীয় পতাকা লাগানোর চেষ্টা করলেন। তা দেবাঞ্জন, এই যে ছবিগুলো দেখলাম, এই যে ভদ্রলোক তো নিজে শুয়ে পড়লেন, কেউ তাকে ঠেলাও মারেনি, ধাক্কাও মারেনি, তিনি নিজে শুয়ে পড়লেন। এই দেখুন, তা এরা সবাই যাদবপুরের স্টুডেন্টস ছিল। মানে ধরুন যে এই ইন্দ্রানুজ আরএসএফ এর, আমি একেবারে থেকে পয়েন্টস দিচ্ছি না, তার যে বক্তব্য তার মধ্যে প্রচুর জল রয়েছে, সেই প্রসঙ্গে আমি পরে আসব, কিন্তু সেই ইন্দ্রানুজ যাদবপুরের স্টুডেন্ট, যারা কালকে রুখলো তারা যাদবপুরের স্টুডেন্ট। এই যে এতজন গেলেন, এরা সবাই যাদবপুরের স্টুডেন্ট। দেবাঞ্জনকে স্ক্রিনে আনবো। দেবাঞ্জন, নট নেসেসারিলি তাহলে আপনারা ঢুকছেন কি করতে যাদবপুরে? এরকম ভাবে ঢোকা যায় না। শিক্ষা, আপনার পয়েন্ট অফ ভিউটা ভুল। যাদবপুর বিশ্ববিদ্যালয় উপাচার্য যদি বলতে পারেন যে যাদবপুরকে বন্ধ করতে হবে, আপনারা তার বিরোধিতা করুন। যাদবপুর বিশ্ববিদ্যালয় 24/7/365 মানে যাদবপুরে অবাধে, এক মিনিট প্লিজ, সবার জন্য খোলা থাকবে। আপনি বলছেন যাদবপুরে অবাধে যে কেউ ঢুকবে? প্রত্যেকে যাদবপুরের স্টুডেন্ট, অবাধ প্রবেশ নাকি? অনেকেই। আরে এটা নিয়েই তো বিতর্ক। বলুন, কমরেড সাহিল আলী, 17 জন যে যারা তৃণমূল, কমরেড সাহিল আলী যে 17 জনের বিরুদ্ধে তৃণমূল শতপ্রণোদিত মামলা করে এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে, সেই সাহিল আলী কোথাকার স্টুডেন্ট আগে খবর নেই। এর বিরুদ্ধে যাদবপুর নিয়ে ভাবিত হতে গেলে, যাদবপুর নিয়ে ভাবিত হতে গেলে কি যাদবপুরের স্টুডেন্ট হওয়া বাধ্যতামূলক? যাদবপুরের স্টুডেন্ট হওয়া বাধ্যতামূলক। যাদবপুরে তারাই ঢুকবে যারা যাদবপুরের স্টুডেন্ট। প্লিজ যাদবপুরে তারাই ঢুকবে যারা স্টুডেন্টস। এটা নিয়ে তো এতদিনের বিতর্ক, তাই জন্যই তো সিসিটিভি, আইডি কার্ড চেকিং, এগুলো সব বলা হচ্ছে যাতে বহিরাগত প্রবেশ না হয়। আপনারা কি করতে ঢুকলেন আজকে? যদি যেখানে আপনারা ওভাবে কি করতে ঢুকলেন? আগে জবাব দিন তো, আপনারা কি করতে ঢুকলেন? আগে জবাব দিন কি করতে ঢুকলেন? আগে জবাব দিন কি করতে ঢুকলেন? কেন আপনারা কেন জবাব দিয়ে করতে? আরে জবাব দিন, জনতা জানতে চাইছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় যারা ঢুকেছিল তারা আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। যেখানে স্ক্রিনে দেখালেন, স্ক্রিনে দেখালেন, আমি পয়েন্ট করে দেখাতে পারি কারা কারা আমাদের যাদবপুর ইউনিভার্সিটির। তাহলে কন্ট্রোভার্সি ক্লিয়ার। কালকে যারা ঢোকার চেষ্টা করছিল তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঢোকার চেষ্টা করেছিল, তারা যাদবপুরের স্টুডেন্ট, যারা বাইরে ছিল। এবার আমার আরেকটা পয়েন্ট, যারা ভেতর থেকে উস্কানি দিল তারা কোথাকার স্টুডেন্ট? আমার কথা হচ্ছে, প্রথম কথা, যাদবপুর নিয়ে কনসার্ন দেখাতে গেলে যাদবপুরের ছাত্র হতে হয় না, ঠিক কথা, কিন্তু যাদবপুরে ঢুকতে গেলে যাদবপুর ছাত্র হতে হয়। আজও কথা, আমি একটা যাদবপুরের ছাত্র নই, ধরুন আমি তো অন্য জায়গায় পড়েছি,
এখন ওই যাদেরকে জায়গায় screen এ দেখা যাচ্ছে আমি তারা বল- যাদবপুরের শেষ student, করে যারা দাও, ভেতরে আমি তোমার গেছে। সময় ইচ্ছা করে বলি না, না, তুমি বলতে এটা পারো। আমার ফালতু কথা education। হচ্ছে এই যে বাইরে থেকে বহিরাগত ঢুকছে যদি আমাদের লোক ঢোকে, আমার স্পষ্ট কথা, এসএফআই এবিপি না আপনাদের লোক টিএমসি ঢুকেছে কাউকে বাইরে। দেখবো না। আপনাদের আমার লোক কথা ঢুকেছে বাইরে। স্পষ্টভাবে বাইরের লোক কেন একটা ক্যাম্পাসে ঢুকে আপনাদের বেশ, লোক ওকে, আজকে ওকে, ধরে দীর্ঘদিন ধরে ঢুকছে। যাদবপুর আমার কথা কাণ্ডের হচ্ছে দিলীপ দিন ঘোষ ধরে ঢুকছে আপনাদের আরে, লোক। তৃণমূল সরকার সেটাকে ও বন্ধ সেখানকার করতে গেলে ছাত্রদের যদি নিশানা ঢুকতে হয় করেছে। তাহলে ঢুকতে হবে। মন্ত্রীদের সঙ্গে সেখানকার ছাত্রছাত্রীদের আচরণ অনভিপ্রেত বলছেন দিলীপ বাবু। একই সঙ্গে বলছেন সার্জিক্যাল স্ট্রাইক করার দরকার। শুধু এবিভিপি বলছে এমন নয়, মাদার পার্টি ভারতীয় জনতা পার্টি তার নেতা দিলীপ ঘোষ বলছেন সার্জিক্যাল স্ট্রাইকের কথা। টেক আ লুক লেডিজ এন্ড জেন্টলম্যান। একদম যাদব ঘটনাগুলো হচ্ছে এটা মোটেই অপেক্ষিত নয়। যাদবপুর ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটিতে এই ধরনের ঘটনা বারবার ঘটছে। টিএমসি ইচ্ছা করে এর মধ্যে পড়ে না, সেখানকার পরিবেশ ঠিক করার চেষ্টা করে না। শিক্ষামন্ত্রী আজকে সেটা সম্মুখীন হয়েছেন। একসময় বাবুল সুপ্রিয় যখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, তিনি গেছিলেন, তাকে কীভাবে হ্যাকেল করা হয়েছিল আমরা দেখেছি। মাননীয় গভর্নর আর ধনকড়জিকেও সেভাবে গাড়ি আটকানো হয়েছিল। আমার মনে হয় ঠিক সেইভাবেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গেই হয়েছে। এটা সিরিয়াসলি দেখা উচিত। মুক্তাঞ্চল তো হয়েছে, সেই সময় ওই ঘটনার প্রতিবাদে আমি আমাদের ওখানকার কর্মীদের বলেছিলাম এর জবাব চাই। আর কিভাবে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম যাদবপুর ইউনিভার্সিটিতে আপনারা দেখেছেন। যারা নিয়ম কানুন এথিক্স কিছু মানে না, এই ধরনের জঘন্য রাজনীতি করে, স্টুডেন্টদের কাছ থেকে আমরা এতটা আশা করি না। একটা ক্যাম্পাসের মধ্যে আপনি যা ইচ্ছা করবেন এটা চলতে পারে না। যাদের না বাইরে কোথাও না ভিতরে কোথাও কিছু আছে, কিছু হুলিগান টাইপের ছাত্র ওখানে বসে বারবার এরকম করবে, মন্ত্রী থেকে গভর্নরকে অপমান করবে, এটা পশ্চিমবাংলার পক্ষে সম্মানজনক নয়। আমি দিলীপ বাবুর কিছু বক্তব্যের সঙ্গে একেবারে সহমত যে একটি ইউনিভার্সিটিতে যথাচার চলে না, সেখানে ছাত্রছাত্রীরা যা ইচ্ছা তাই করবে, সেটা মেনে নেওয়া যায় না। একটা প্রশাসন, একজন কড়া প্রশাসক দরকার। কিন্তু আমি আবার অনেক জায়গায় সহমত নই। উনি জগদীপ ধনকড়ের কথা বললেন, উনি কিন্তু বেমালুম ভুলে গেলেন ওনার দলে থাকাকালীন বাবুল সুপ্রিয় ওখানে তাড়া খেয়েছিলেন। উনি কিন্তু এটাও ভুলে গেলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশের বিরুদ্ধে এই যাদবপুর গর্জে উঠেছিল হোক কলরব নামে। এগুলো মনে করিয়ে দিই। কিন্তু আমি যার সঙ্গে একেবারে সহমত হতে পারলাম না তা হলো সার্জিক্যাল স্ট্রাইক। কারণ আমি বুঝতে পারছি না এই সার্জিক্যাল স্ট্রাইকটা ঠিক কিভাবে হবে। দেবাঞ্জন একটু ক্লিয়ার করে বলো, এই সার্জিক্যাল স্ট্রাইকটা তোমরা কিভাবে করবে? তোমরা আর্মির মতো করবে নাকি দেয়ার ইজ অ্যানাদার ওয়ে অফ ডুইং আ সার্জিক্যাল স্ট্রাইক? কারণ আমার কাছে, আমাদের পরিসংখ্যানে, আমাদের পরিধিতে সার্জিক্যাল স্ট্রাইক বলতে আমরা বুঝি যখন আমাদের ট্রেন্ড ইন্ডিয়ান আর্মি কমান্ডোজ এক জায়গা থেকে আরেক জায়গা গিয়ে আমাদের শত্রুদের নিধন করে, যেমনটা হয়েছিল উড়ির পর, নিশ্চয়ই জানো। তা তোমরা যাদবপুরে ঠিক কিভাবে সার্জিক্যাল স্ট্রাইক করবে? আর যাদবপুরে তোমাদের শত্রু কারা? না, যাদবপুরকে যখন লাল দুর্গ বলা হয়, আমরা লাল দুর্গও চাই না, আমরা গেরুয়া দুর্গও চাই না। যাদবপুর ইউনিভার্সিটি শ্যাল রিমেইন অ্যাজ আ স্টুডেন্টস ফোর্ট। তার জন্য যা যা করা দরকার এবং যারা যেই ভাষা বোঝে তাদের সেই ভাষায় বোঝানো দরকার। যাদবপুর বিশ্ববিদ্যালয় সার্জিক্যাল স্ট্রাইক নয়। হোল্ড দ্যাট থট। তোমরা লাল দুর্গ যাদবপুর চাও না, তোমরা বিশ্ববিদ্যালয় গেরুয়া দুর্গ, স্টুডেন্টদের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক নয়। দেবাঞ্জন, তোমরা লাল দুর্গও চাও না, তোমরা গেরুয়া দুর্গও চাও না, তোমরা চাও ছাত্রদের জন্য যাদবপুর ইউনিভার্সিটি, একদম। রাইট? ছবিগুলো দেখাবো প্লিজ। কালকে রাত্রেবেলা ছবিগুলো দেখাবো যেখানে এবিভিপি গিয়ে একের পর এক লাল দুর্গের পতাকাগুলো ছুঁড়ে ফেলে দিলেন। খুব ভালো কাজ করলেন। দেবাঞ্জনের কথা মতো কোনো লাল পতাকা থাকা উচিত নয়, ছাত্রদের হওয়া উচিত, খুব ভালো কাজ। কিন্তু তারপর দেবাঞ্জন আমাকে বলো, সেই পতাকাগুলো ছুঁড়ে ফেলার পর নিজেদের পতাকাগুলো ওখানে পুতলে কেন? দেখাবো সেই ছবিগুলো। এবং এই মুহূর্তে এই যে এই ছবিগুলোর কথা এই বলছি। মুহূর্তে কিন্তু একদম তোমরা যদি লাল দুর্গ নাই চাও, গেরুয়া দুর্গ নাই চাও, তাহলে ওখানে নিজেদের ফ্ল্যাগ পুতলে কেন দেবাঞ্জন? সামনে অবশ্যই আরে একটা অবশ্যই। বিশ্ববিদ্যালয়ে সমস্ত ছাত্র সংগঠনের পতাকা থাকবে। যারা পতাকা নামিয়েছে তারা আনআইডেন্টিফাইড এলিমেন্টস, হ্যাঁ? তাদের মানে আমরা এরা আইডেন্টিফাই ABP করে না? মানে 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 তোমাদের লোকজন নামাচ্ছে। মানে তৃণমূল আমরা লোকেরা। আইডেন্টিফাই করছি না। এবিভিপি আমরা তোমরা আইডেন্টিফাই করছো identify না, করছি কি না। আমরা আইডেন্টিফাই করছি। তারা তৃণমূল হতে পারে, তৃণমূল বিভিন্ন হতে বামপন্থী সংগঠন হতে পারে, বামপন্থী কে বলতে পারে সংগঠন এসএফআই তোমাদের তো লাগাবে। আরএসএস এর ঝামেলা। আচ্ছা, ইন্দ্রানুজ রায়ের ফেসবুক পোস্টে দেখা যাচ্ছে যে এসএফআই কে বামপন্থীরা গিয়ে- এক্সপোজ করছে। বামপন্থীরা গিয়ে তোমাদের ফ্ল্যাগ লাগাবে? এটা কি কথা বলছো? না না, আমাদের কোনো ফ্ল্যাগ যুক্তি কেন আছে? লাগাতে যাবে? আমাদের ফ্ল্যাগ যারা লাগিয়েছে তারা ওরা আমাদের বামপন্থীরা স্টুডেন্ট। গিয়ে তোমাদের ফ্ল্যাগ লাগাবে? যারা এর কোনো আমাদের যুক্তি ফ্ল্যাগ আছে নাকি? লাগিয়েছে তাদেরকে আমরা আইডেন্টিফাই ও করছি। মানে এরা কেউ তোমাদের লোক যারা নয়? ভেতরে আছে তারা করতেই পারে ও, এর প্লট। কোনো তাহলে আর তোমরা কিছু- তো এই এই ইউনিভার্সিটিতে you should end the debate here. যারা You সিকিউরিটিতে should end the রয়েছে, debate here. End the আমাদের debate. চোখের আর সামনে, দরকার নেই। I should আমাদের not only end চোখের the debate সামনে, here. আমাদের actually চোখের say সামনে তাহলে- সিকিউরিটিরা তাহলে- নিজের তাহলে- জামা খুলে বসে পড়ে বলছে আমাদেরকে মারা হয়েছে। আমি যাদবপুর একটা- ইউনিভার্সিটিতে সিকিউরিটি এতজন চুপ থাকা করতে সত্ত্বে ওরা। যারা সিকিউরিটি রয়েছে
যারা কর্মী ওখানকার সুরক্ষা কর্মী, তারা নিজেদের জামা খুলে আমাদের চোখের সামনে বসে পড়লো। সেটা কিছু দু একটা মিডিয়াতেও এসছে যে তারা নিজেদের সামনে জামা খুলছে। তারা তোমাদের লোক নয়? না, সিকিউরিটি কর্মী বলছি, তোমার লোক না, সিপিএম এর লোক, সুরক্ষা কর্মী, যাদবপুর সুরক্ষা কর্মী, বিশ্ববিদ্যালয়ের আচ্ছা, সুরক্ষা guards, কর্মী guards। নিজেরাই জামা খুলে, যারা গার্ড। আচ্ছা আমাকে একটা কথা বলো দেবাঞ্জন, খুব সহজভাবে, যারা ওখান থেকে এক এক করে বাম পতাকা সরালো, সরাতেই পারে, তোমার কথা মেনে নিচ্ছি, বাম পতাকাও থাকবে না, কারো পতাকায় থাকবে না, ছাত্রদের জন্য থাকবে, তোমার কথা মেনে নিচ্ছি। যারা তোমাদের পতাকা লাগালো তারা তোমাদের লোক নয়? অবশ্যই আমাদের লোক। তুমি তো বললে মানছো না, এখন বলছো যারা অবশ্যই পতাকা আমাদের লোক। লাগিয়েছে তারা পতাকা খোলেনি, আপনি বারবার হ্যাঁ? চেক করুন, ছবিগুলো দেখাবো, চেক করুন, ভালো করে ওই এখনই ছবিগুলো দেখুন। দেখাবো, এখনই আমার দেখুন। প্রডিউসারদের বলবো পতাকা খুলে লাগানোর ছবিগুলো দেখাবো। এখনই দেখুন। যারা ইলমাস। খুলছে, যারা লাগাচ্ছে তারা এক নয়। এবং আরেকটা জিনিস আমি বলছি, আরো আমার একটা তো জিনিস পশ্চিমবঙ্গে পরিষ্কার মনে হয় করে এবিপির বলছি। এত লোক আছে যে পতাকা পরিষ্কার লাগানো করে একটা লোক, বলছি। পতাকা বাঁধার আরেকটা লোক। অবশ্যই আছে। কোথায় লোক আছে? ইন্দ্রানুজ কোথায় রায়, লোক আছে ABP? ইন্দ্রানুজ কোথায় রায়, ABP? কোথায় ইন্দ্রানুজ ABP? রায়। ওই আলু ভাজা বেতন SFI ABP? বলে কিছু আরে নেই দেখ SFI, পশ্চিমবঙ্গে। কোথায় বলো, কোথাও কোথায় বলো? নেই SFI আরে বলে তুমি কিছু। ABP কোথায় আছো? কোথায় আছে? ABP কোথায়? ইন্দ্রানুজ কথা রায় বলো, কি করে লেখে সেন্ট্রাল ফোর্স ফেসবুকে? নিয়ে ঘুরে বেড়ায়? ইন্দ্রানুজ একটা রায় ABP ফেসবুকে লোক আছে, কিভাবে লিখছে? আস্তে আস্তে আস্তে। কোথাকার ইন্দ্রানুজ ABP? রায় কোথাকার কে? ABP? কিভাবে কে লিখছে? ABP? বেশ। ABP আর কে? গাড়ির আমরা তলায় ABP চাপা পড়ে যাদবপুর নিয়ে আহত ABP ইন্দ্রানুজ ABP আবার আমরা দাবি ABP করলেন তৃণমূলের আরে আইটি সেলের বুকে প্রধান SFI মানে দেবাংশু তৃণমূল। ভট্টাচার্য বাংলার বুকে সাংবাদিক SFI সম্মেলন করলেন, আরে চিঠি খাড়া করলেন, বললেন ইন্দ্রানুজ তিনি গাড়ির তলায় চাপা পড়েননি। কি বললেন আজকে, কি বললেন আজকে দেবাংশু ভট্টাচার্য দেখুন। এই ছবিটা সর্বত্র দেখানো হচ্ছে এবং বিশেষ করে আমাদের সিপিএম এর বন্ধুরা, যেটা নিয়ে আমি গতকালকে ভিডিও করেছিলাম এবং আমার সেই ভিডিওর অন্য অংশ নিয়ে অন্যরকম বিশ্লেষণ করেছেন বামপন্থী বন্ধুরা। এসএফআই এর আমার প্রিয় দাদা সৃজন দা প্রেস মিট করেছে দেখছিলাম। আচ্ছা আমাকে একটা কথা বুঝিয়ে দিন, আমার ভিডিওর বক্তব্য ছিল এই ছবিটি আপাতভাবে দেখে মনে হচ্ছে সত্যি নয়। এই ছবিটা আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে একজন স্করপিওর সামনে চাকার নিচে ঢুকে রয়েছে। ওই দিন কোনো স্টিল ছবি তোলা হয়নি। যে কটা ভিডিও বা ছবি আপনি আমি প্রত্যেকে পেয়েছি, প্রত্যেকটা ভিডিও থেকে নেওয়া, ভিডিও পজ করে নেওয়া তার স্ন্যাপ। এটাও ভিডিও থেকে নেওয়া স্ন্যাপ। এই যে ভিডিও থেকে নেওয়া স্ন্যাপ, তাহলে ভিডিও থেকে যে স্ন্যাপটা নিয়ে যেখানে দেখানো হচ্ছে এই গাড়ির চাকার নিচে নাকি ইন্দ্রানুজ শুয়ে রয়েছে, তাহলে আমাদের বক্তব্য হচ্ছে এই ভিডিওটা কোথায়? গতকাল সৃজন দ্বারা প্রেস মিট করে যে ভিডিওটা দেখিয়েছেন সেটা গাড়ির ব্যাক সাইডের ভিউ, এবং সেখানে যে কেউ পড়ে যাচ্ছে, সে পড়ে সাইডে চলে যাচ্ছে না কোন দিকে চলে যাচ্ছে বোঝা যাচ্ছে না। সেটা একমাত্র বোঝার উপায় ফ্রন্ট ভিউ থেকে। তো যেখান থেকে এই স্ক্রিনশটটা, যে ভিডিও থেকে আপনারা এক্সট্রাক্ট করেছেন, সেই ভিডিওটা কোথায়? এটা যতক্ষণ না আমাদের কাছে আসছে আমরা তো এটাকে সত্যি বলে মনে করতে পারবো না, এটাই স্বাভাবিক। আজ দেবাংশু ভট্টাচার্য এই মন্তব্য এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যর গতকালকে দেখানো ভিডিওর পর, তার প্রেক্ষিতে সৃজন ভট্টাচার্য সোমবার দিন দাবি করেছিলেন শিক্ষামন্ত্রী নিজে ক্ষমা চেয়েছেন, আর দেবাংশু সাজানো ভিডিও দেখিয়ে দাবি করছে যাদবপুরে কিছু হয়নি। যাদবপুর কাণ্ডে পাল্টা ভিডিও প্রকাশ করে দাবি করেছিলেন গতকাল এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য। সৃজনের সেই ভিডিও দেখব। তার ভার্সন হচ্ছে সেই হিউম্যান বারবার থামতে বলা সত্ত্বেও শিক্ষামন্ত্রীর গাড়ি ওপর দিয়ে চলে যায়। সে আজকেও গতকালও বলেছে যে আমরা বলেছি, আমরা বুঝতে পারিনি যে গাড়িটা চালিয়ে দেওয়া হবে সত্যি সত্যি। এই যে চেক শার্ট ইন্দ্রানুজ রায়, সে গাড়িটির সামনে আছে, আটকানোর চেষ্টা করছে, গাড়ি চলতে শুরু করে দিয়েছে। দেখাও, এবার দেখেন ওই যে ইন্দ্রানুজ ধাক্কা খেয়ে পড়লো, আবার দেখেন ওই যে ইন্দ্রানুজ ধাক্কা খেয়ে পড়লো, ওই যে ধাক্কা খেয়ে পড়ছে চেক শার্ট, একই ছেলে। তৃণমূলের দাবি ছিল, হ্যাঁ বলছি, তৃণমূলের দাবি ছিল যে এই ছেলেটি গাড়ির পিছনে ছিল এবং অন্য কিছুতে সে ধাক্কা খেয়ে পড়েছে। তৃণমূল, এই যে তৃণমূলের পোস্ট করা ভিডিও, সে পিছন থেকে আসা একটি ছেলে, সে ওখানে অন্যভাবে ধাক্কা খেয়েছে, সেই ছেলেটির নাম ইত্যাদিও আছে এখানে, অরণি সম্ভবত। সেই ছেলেটিকে ইন্দ্রানুজ বলে চালিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করেছে তৃণমূল যে গাড়ির পিছনে ছিল ইন্দ্রানুজ এবং সে আসলে অন্যভাবে ধাক্কা খেয়েছে, সে গাড়ির সামনে গাড়ির চাকার তলায় যায়নি। কিন্তু আমাদের ভিডিওতে এই অ্যাঙ্গেল থেকে আমরা পরিষ্কার বোঝাতে পারছি, প্রথম দিন যে ছবিটি ভাইরাল হয়েছে যে গাড়ির চাকার তলা ইন্দ্রানুজ, সেই ইন্দ্রানুজকে এখন আপনারা দেখতে পাবেন এই যে পড়ে আছে,
এক্ষুনি ওর মাথা রক্তাক্ত, চোখের পাশটা থেতলে গেছে, এই ছেলেটিকে নিয়ে হাসপাতালে যাওয়া হচ্ছে। আমি একটা জিনিস সত্যি বুঝতে চাই, দেবাঞ্জন শুভজিৎ দুজনের কাছেই বুঝতে চাই, দ্বন্দ্বটা ছিল ওয়েবকুপার একটি মিটিং নিয়ে, দ্বন্দ্বটি ছিল একেবারে ওয়েবকুপার একটি মিটিং নিয়ে। যা হয়েছিল সবটাই ছিল বাম বনাম টিএমসিপি, কিংবা আরো সহজভাবে বললে লাল বনাম জোড়াফুল। গেরুয়া ঢুকলো কোথা থেকে দেবাঞ্জন? মানে রাজনৈতিক উত্তাপে নিজেদের রুটিটা সেঁকে নিচ্ছেন নাকি? না, আপনারা রাজনৈতিক কোথায়? উত্তাপে আপনারা প্রথম দিন বিশেষ থেকে করে কোথায়? ব্রাত্য বসু না গেছিলেন। আপনাদের শুনুন, না, না, না। না আপনাদের কোনো অধ্যাপক সংগঠনের কেউ মার খেয়েছে? সমস্যাটা তো হয়েছিল ওয়েবকুপার একটি মিটিংকে ঘিরে টিএমসিপি কিংবা তৃণমূল কংগ্রেস এবং বামেদের মধ্যে। যদি একদম রাজনৈতিক গোদা রুটি বাংলায় বলি, সেঁকতে গেছিলেন আপনারা ব্রাত্য কোথায় ছিলেন? বসু। ব্রাত্য বসু গেছিলেন রাজনৈতিক রুটি শেখতে। হ্যাঁ, ব্রাত্য বসু আপনার মন্ত্রী নন, ব্রাত্য বসু আপনার মাদার পার্টিরও মন্ত্রী নন। শিক্ষামন্ত্রী। হ্যাঁ, রাজ্যের রাজ্যের শিক্ষামন্ত্রী। আপনি ঢুকলেন মানে অর্থাৎ না, না, কেন ABVP ঢুকবেন না? কোথা উনি থেকে তো এলো? আমারও শিক্ষামন্ত্রী। কেন ঢুকবেন না ব্রাত্য বসু? এবং আজকে এই তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যের করা ভিডিও বা সৃজন ভট্টাচার্যের পোস্ট করা ভিডিও হ্যাঁ, এটা আমার কোনোটাই প্রশ্ন দরকার নয়, হতো না। দেবাঞ্জন। আপনি এটা দেবাঞ্জন, দেখালেনই বা আপনি তো কেন? ছাত্র, আপনি না, না, নিশ্চয়ই অবশ্যই, পরীক্ষার পাতায় অবশ্যই। যে প্রশ্ন আসে তার উত্তর দেন, অবশ্যই। অন্য কোনো রচনা লেখেন না। অবশ্যই। তাই আমার প্রশ্নটা হচ্ছে, দ্বন্দ্ব হচ্ছে তৃণমূল এবং বামেদের, আপনারা এলেন কোথা থেকে? না, তৃণমূল এবং বামেদের এই যে দ্বন্দ্ব, নাটক করা, মঞ্চস্থ নাটক, তার জন্য সাধারণ ছাত্রছাত্রীরা কতদিন সাফার করবে? আমাদের তো নামতে হবে। সাধারণ ছাত্রছাত্রীরা দিনের পর দিন ধরে, আমি বারবার বলছি না, যাদবপুর বিশ্ববিদ্যালয় 5%ও নেই এই বাম নকশালরা। বাকি সাধারণ ছাত্রছাত্রীরা কিন্তু এর থেকে নিস্তার পেতে চায়, তার ভোটে দিই নিস্তার পেতে হাওয়া চায়। থেকে চলে আসে। বাকি সাধারণ আপনারা তো ভোটে ছাত্রছাত্রীরা দিয়েছিলেন, কিন্তু এদেরকে চায় না। আপনারাও তো এনএসএ নামে ভোটে দিয়েছিলেন। আপনারা কত ভোট আচ্ছা, অবশ্যই, ওকে গত বলতে দাও, বছরের please। নির্বাচনে এবিভিপি কত ভোট? এবিপি দাঁড়ায় না, আপনারা এবিপি না ভোট দেয় না। অবশ্যই ছিল। এনএসএফ দাঁড়ায়, অবশ্যই ও ছিল। জানে না এনএসএফ অবশ্যই ছিল। ন্যাশনাল স্টুডেন্টস ফেডারেশন অবশ্যই ছিল। আচ্ছা, ও জানে না, আচ্ছা, আচ্ছা, এবিপি না ভোট দেওয়া হবে। শুভজিৎ, এবিপি নামে গতবারের যাদবপুরে ভোট নির্বাচনে দেওয়া ও ABVP ক্যান্ডিডেট তৃণমূলের উপরে না, আছে। আমার বক্তব্য হচ্ছে, গতবারের নির্বাচনে ABVP শিক্ষামন্ত্রীর তৃণমূলের গাড়ি, থেকে বেশি ভোট পেয়েছে। শিক্ষামন্ত্রীর গাড়ি, শিক্ষামন্ত্রী তৃণমূল কংগ্রেস করেন। আমি যতদূর জানি শিক্ষামন্ত্রী কোনোদিন বিজেপিটা করেননি, তিনি তৃণমূল কংগ্রেসটাই করেছেন। না, আমি যতদূর জানি তিনি করেননি, তিনি তৃণমূল কংগ্রেসটাই করেছেন। আরে এক সেকেন্ড প্লিজ, থামতে হবে, শুনতে হবে। শিক্ষামন্ত্রী আগে নকশাল ছিলেন, সমস্যা এখন হচ্ছে, তৃণমূলের আচ্ছা সে ঠিক আছে, মমতা সে ব্যানার্জির নিশ্চয়ই কাছে আপনারা নিশ্চয়ই করবেন, সেটা আমার বক্তব্য নয় এখানে। তিনি তৃণমূল কংগ্রেস করেন, তিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতেছেন, তিনি শিক্ষামন্ত্রী, তিনি তৃণমূল কংগ্রেসের দলের, এবং তাদেরকে বাধা দেয় যারা, সেখানে বাম ছিল, অতি বাম ছিল, আরএসএফ নামক কিছু অদ্ভুত সংগঠন ছিল, যারা বাম না অতি বাম না কি বাম আমরা এখনো জানি না। তাদের তারা তো মানে গণতন্ত্রের তাদের যদি প্রতীক। আপনারা ওটা পড়ে নেন, ওই তারা গণতন্ত্রের ম্যানিফেস্টো প্রতীক। পড়েন, সেই ম্যানিফেস্টো গণতন্ত্রের অত্যন্ত প্রতীক। কনফিউজিং। সেখানে চারু মজুমদারও SFI পাবেন, আবার ভগৎ রাজ্য সিংও পাবেন, সম্পাদকের খুব মন্তব্য। কনফিউজিং। আমি সেই দিকে যাচ্ছি না। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা ঢুকলেন কোথা থেকে, কোন কারণে? যদি ছাত্রদের ভালো চান, তাহলে তো এখানে রাজনৈতিক আগুনে নিজেদের রুটি না শেখে আপনারা চেষ্টা করবেন গোটা ব্যাপারটা থামাতে। থামাচ্ছেন না, আপনারা তো অ্যান্টি ন্যাশনাল এজেন্ডা নিয়ে ঢুকে পড়ছেন। আপনি বলুন, এবিভিপির মিছিল গতকাল শুরু হয় কখন? বিকেল 5টার সময়, উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষে। এবিভিপি একটাই কারণে রাস্তায় নেমেছে। আপনি আরে জিজ্ঞেস আপনারা করলেন, এই ইস্যুতে খুব ভালো, নামছেন আমাকে কেন? বলতে আমার দিন, প্রশ্ন। বলতে দিন আমাকে, আপনি শেষ করতে দেবেন। এবিভিপি একটাই কারণে নেমেছে, সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, এই সময় ছাত্র ধর্মঘট করে ছাত্রছাত্রীদের হেনস্থার শিকার করা এবং রাস্তায় মানে সেটা করার জন্য অবরোধ আপনাদের করে, পতাকা ছিঁড়তে হলো? রাস্তায় অবরোধ সেটা করে। করার না, জন্য আমি তো আপনাদের বললাম, না দেবাঞ্জন, there is a limit, there is a limit, there is a limit, there is a limit. unidentified আরে element। বাবা দেবাঞ্জন, যারা প্লিজ পতাকা শুভজিৎ তুলেছে, হোল্ড ইট। আমরা তাদের না আমাদের না না সদস্য না বলে দেবাঞ্জন, স্বীকারই করি না। দেবাঞ্জন, আপনারা তাদের বিরুদ্ধে আপনারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যাদবপুরে জন্য ফুটেজ দেখে, এতটাই কনসার্ন, যাদবপুরে তাহলে আজকে ওখানে যদি- ঢুকে বলপূর্বক প্রবেশ করার চেষ্টা করলেন কেন? ওখানে ঢুকে পতাকা ছিঁড়লেন কেন? আপনাদের কেউ তো উচিত বলপূর্বক প্রবেশ ছিল, করার আপনাদের চেষ্টা তো করেনি। উচিত ছিল হাতে একদমই লাল মিথ্যা গোলাপ অভিযোগ। নিয়ে আজকে সবাইকে আমরা লাল গোলাপ press meet দেওয়া। করে ক্লারিফিকেশন দিয়ে দিয়েছি, কেউ বলপূর্বক প্রবেশ করার চেষ্টা করে, কেউ বলপূর্বক প্রবেশ করার চেষ্টা শুনলাম, করে। দেখলাম। তাহলে সার্জিক্যাল স্ট্রাইক করবেন যখন হবে বলছেন, তখন দেখতে পাবেন। অ্যান্টি ন্যাশনালদের ডেরা Surgical বলছেন, strike হবে কথা বলে তখন আপনি দেখতে বলছেন পাবেন। অ্যান্টি ন্যাশনালদের ডেরা, আমরা প্লিজ বলছি শুভজিৎ হোল্ড ইট। anti-national, সবাই বলছে। আপনি বলছেন সবাই বলছে অ্যান্টি ন্যাশনাল, আমি শুধু বলছি কে বলছে আমরা anti-national? বলছি। কে? কে? প্রত্যেকে কে বলছে। বলছে? কার হিম্মত? সাধারণ মানুষ কে যারা বলছে? রাস্তায় কোন আটকে আছে, সাধারণ মানুষ বলেছে? যারা কোন সাধারণ যানজটে মানুষ আটকে বলেছে? আছে, যারা তারপরে কথা তারাও বলেছে? বলছে এরা হ্যাঁ? অ্যান্টি ন্যাশনাল, কোন সাধারণ মানুষ? তারাও আমি একটা বলেছে। কথা বলি এবার। তারাও বলেছে। শুভজিৎ, শুভজিৎ, শুভজিৎ।
আচ্ছা, ও তো এবিভিপি করে। আমি নিশ্চিত গণতান্ত্রিক দেশে যে কোনো সংগঠন করতে পারে। Right. আমি বলছি এবিভিপি হোক, তৃণমূল হোক, এসএফআই হোক, অন্য কেউ হোক, সকলের তো ডিমান্ড এখানে একটা, যে সুস্থ স্বাভাবিকভাবে ছাত্র সংসদ নির্বাচনটা হয়। সে যে জল দিবে দিবে। আমি লেট মি এন্ড দিস ইজ দ্য ইস্যু। তাহলে এখানে যখন নাকি রাজ্যের শিক্ষামন্ত্রী একটা সাধারণ ছাত্র যে ঘটনাচক্রে আমাদের বিরুদ্ধেও কথা বলেছে, এসএফআইয়ের বিরুদ্ধে কথা বলেছে, আজকে ও যদি গাড়ির তলায় পড়তো, কোনো শিক্ষামন্ত্রী গাড়ির তলায় পড়তো, আমি কি প্রতিবাদ করতাম না? নিশ্চিত প্রতিবাদ করতাম। ও এবিভিপি করে বলে আমি প্রতিবাদ করবো না, খালি এসএফআই ছেলে মার খেলে প্রতিবাদ করবো? তাহলে আমি কিসের ছাত্র সংগঠন? এবার এখানে আমার একটা এখানে ABVP একমাত্র ছাত্র সংগঠন যারা দাবি করেছে ব্যাপ্ত বসুকে যাদবপুর থেকে টিকাদানের জন্য ব্যান করা হোক। ABVP দাবি করেছে ব্যাপ্ত বসুকে যাদবপুর থেকে ব্যান করা হোক। আপনারা দুজনেই, দেবাঞ্জন আপনি, শুভজিৎ আপনারা দুজনেই ছাত্র, আপনারা দুজনেই ছাত্র সমাজকে রিপ্রেজেন্ট করেন, রাইট? আপনাদের whatever political colors, whatever political affiliations, আপনারা এন্ড অফ দ্য ডে সহজ বাংলায় ছাত্র সমাজের প্রতিনিধি। আপনি কি দেবাঞ্জন মনে করেন আপনি এবিভিপি করেন বলে আপনি একটু বাড়তি ন্যাশনাল, অর্থাৎ আপনার মধ্যে না, দেশপ্রেম আমরাও তো একটু চাই বাড়তি ওনারাও রয়েছে? ন্যাশনাল হোক, আমরাও চাই ওনারাও না, জাতীয়তাবাদী। আপনি ঠিক কি করে নিচ্ছেন যে এসএফআই করা আমরাও ছেলেটা চাই। কিংবা তৃণমূল আমরাও কংগ্রেস চাই। করা ছেলেটা তারা দেশপ্রেমী নয়? এটা আপনি আরে ঠিক করছেন কি অবশ্যই, করে? যে ছেলেটি গাড়ি এই সার্টিফিকেটটা আপনাকে কে দিচ্ছে? পোস্ট থেকে প্রমাণ হচ্ছে সে দেশদ্রোহী। এবার তাহলে আসুন, তাহলে এবার আসুন 1 মিনিট। অবশ্যই যখন বারংবার অনেকবার দেখা গেছে। যখন ইন্দ্রানুজের যদি পোস্ট দেখেন, তাকে অ্যান্টি ন্যাশনাল বলা যায় কিনা আমি জানি না, কিন্তু তিনি অ্যান্টি লেফট এটা প্রমাণিত। তিনি বুদ্ধদেব ভট্টাচার্যকে শারমেয়র সঙ্গে কম্পেয়ার করছেন, তিনি এসএফআই কে রীতিমতো খুন করার হুমকি দিচ্ছেন, ঝামেলা হয়েছে তো। তিনি মাওবাদ প্রসঙ্গ টেনে এসে বলছেন অনেকের হাল সেরকম করে দেব, তিনি ভায়োলেন্সকে প্ররোচনা দিচ্ছেন। আপনারা দেবাঞ্জন এক এক করে উত্তর দেবেন, প্রথমে শুভজিৎ তারপর দেবাঞ্জন। দেবাঞ্জন, আপনারা কেন তাদের প্রতিবাদ করছেন না? আপনারা গোটা এসএফআই কে ওখান থেকে তোলার চেষ্টা করছেন কেন? এসএফআই আর মাওবাদী তো এক নয়। আর দ্বিতীয় দেবাঞ্জন, আপনারা যাদের বিরুদ্ধে এত রাগ ইন্দ্রানুজের, আপনারা ছুটে যাচ্ছেন তাকে হাসপাতালে দেখতে, মোহাম্মদ সেলিম ছুটে যাচ্ছে, আপনাদের এসএফআই এর পার্টি লিডারশিপ তার পাশে হয়েছে, তার জন্য প্রেস কনফারেন্স করছেন, ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে রাজনীতিটা, তাই নয় কি? কিছুই বুঝতে পারছি না। যারা আপনাকে মারার হুমকি দেয়, যারা হিটলিস্ট বার করছে আপনারা তার পাশে দাঁড়াচ্ছেন। আমি তো প্রথমে তোমায় বললাম ইলমাস, যে আজকে যদি আমার পাশে যে ভাই এবিভিপি করে, সেও যদি ওখানে এই ঘটনার মধ্যে পড়তো, যে আমাদেরকে ঘৃণা করে, যে আমাদের সঙ্গে রাজনৈতিকভাবে আমাদের বিরোধ রয়েছে, কিন্তু একজন ছাত্র যদি তার এর সঙ্গে এই অবস্থা হয়, আমি কি দেখবো সে তৃণমূল করে না, সে বিজেপি করে না, সে আমার দল করে, তার সঙ্গে এই ঘটনা ঘটেছে, তার বিরুদ্ধে আমি প্রতিবাদে নামবো? এটা হচ্ছে আমাদের সেই জায়গা থেকে ন্যায্যতা। আজকে এই যে যার কথা বলছি ইন্দ্রানুজ সঙ্গে আমাদের দীর্ঘদিনের লড়াই, এমন আজ থেকে প্রায় 10-15 দিন আগে ঘটনা আছে, ওর সঙ্গে এসএফআই লোকের ঝামেলা হয়নি, হয়েছে তো, কিন্তু যখন নাকি এই ঘটনা ঘটেছে, শিক্ষামন্ত্রী গাড়ি চালিয়ে চলে গেছে, আমি তখন দেখতে যাবো যে ইন্দ্রানুজ আমার 5 দিন আগে 10 দিন আগে গালাগালি দিয়েছিল, আমাকে ওই ট্রিটমেন্ট দেবো সেই ট্রিটমেন্ট দেবো বলেছিল বলে। তাহলে কি ছাত্র সংগঠন আমি? ফেয়ার এনাফ। তাহলে যে প্রশ্নটা আপনাকে করেছিলাম দেবাঞ্জন, তার উত্তরটা এবার চাইব। না, প্রথমত এই যে ঘটনাটা ঘটেছে, এতে করে তো ওনারা বলছেন অবশ্যই ছাত্র হিসেবে পাশে দাঁড়ানো উচিত যাদবপুর বিশ্ববিদ্যালয়, কিন্তু এটা আসলে একটা আপনারা ইন্দ্রানুজকে টার্গেট করুন, আপনারা ইন্দ্রানুজকে টার্গেট করুন, যারা মাওয়িজমকে সাপোর্ট করে তাদের টার্গেট করুন, কিন্তু আপনারা এসএফআই কে কেন টার্গেট করছেন? এখানে এসএফআই কে বলেছে এসএফআই কে টার্গেট করা হচ্ছে? আমি তো ওখানে দেখেছি গেটের নিচে এসএফআই ডিএসওর ফ্ল্যাগ খুলছে, আমরা তো দেখেছি। তাহলে আজকে ইন্দ্রানুজ রায়, এনারা বলছেন এবিভিপি নেই, ইন্দ্রানুজ ফেসবুকে লিখছে যে এবিভিপি ছেলেরা গেটে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আপনাদের দুজনকে বলছি, কিভাবে প্রমাণ হচ্ছে? দেবাঞ্জন, শুভজিৎ, আপনাদের দুজনকে বলছি, আপনারা দুজনেই ছাত্র সমাজের প্রতিনিধি, দুজনেই ছাত্র। আরে এই সময়টাই তো আমরা মনে রাখবো, কলেজ ইউনিভার্সিটির সময়, যখন আপনারা আরো বড় হবেন, এই সময়টাই তো মনে রাখবেন। আজকে কি আমরা একটা নিদর্শন দেখতে পারি? আজকে কি আমরা দেখতে পারি একজন এবিভিপি সমর্থক এবং একজন এসএফআই সমর্থক এই আবহে আমাদের স্টুডিওতে হলেও হাত মেলাচ্ছে, একসাথে সমস্যার সমাধান করার চেষ্টা করছে? নিশ্চিতভাবে করতে পারেন, দেখতে চাই, কথায় কাজ হয় না, দেখতে চাই। কোনো অসুবিধা নেই, এটা আমার কোনো অসুবিধা নেই। আমার একটা কথা হচ্ছে, ফুল ফ্রেম লেডিজ এন্ড জেন্টলম্যান, আমার স্পষ্ট কথা, ধরো রাজনীতি, এই ফ্রেমটা একটু ক্যাপচার করব প্লিজ, এই ফ্রেমটা একটু ক্যাপচার করব। ফুল ফ্রেম লেডিজ এন্ড জেন্টলম্যান, ফুল ফ্রেম, ফুল ফ্রেম লেডিজ এন্ড জেন্টলম্যান। এই ছবিটা যেটা এই মুহূর্তে আমাদের স্টুডিওতে হচ্ছে, এই ছবিটা আমরা দেখাতে চাই, যেখানে একজন এবিভিপির সমর্থক এবং একজন এসএফআই এর সমর্থক হাত মিলিয়ে বলবে আমরা চাই শান্তি ফিরুক, রাজনীতির আগুনে রুটি সেকাশেকি বন্ধ হোক,
তৃণমূল এবং বামেদের লড়াইয়ে মাঝখানে ঢুকে গিয়ে রুটি শাকাশাকি নয়। আমি আরেকবার ওই ছবিটা বলবো, আর আমি আপনাদেরও বলবো, ইউ আর সেটিং আ ভেরি ব্রাইট এক্সাম্পল। যাদবপুরের লোকজন সেই এক্সাম্পলটা দেখুক। ঠিক যেভাবে একটু আগে আপনারা দুজন একসঙ্গে হাত মেলালেন, এই ছবিটা বার্তা হয়ে থাকুক। একবার আমি বলবো শুভজিৎ এবং দেবাঞ্জনের দিকে ক্যামেরাটাকে প্যান করতে এবং সেই ছবিটা আরেকবার দেখাতে বলবো। শুভজিৎ, দেবাঞ্জন, এখান থেকে কি বার্তাটা উঠে আসবে? Can I see a bright hug? হ্যাঁ, নিশ্চয়ই। Can I see a handshake and a bright hug? আমরা তো চাইছি। ছাত্র সমাজ আমরাই চাইছি। আমরা তো চাই যে ডিবেট একদমই। ডিসকাশনের মাধ্যমে ছাত্র রাজনীতি এগিয়ে যাক। আমার কথা স্পষ্ট। দেখুন এখানে ফান্ডামেন্টাল প্রবলেমটা কোথায়? আজকে রাজ্যের ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হয় না কত বছর ধরে। যদি সমস্ত রাজনৈতিক সংগঠন মঞ্চ যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা মনে করে ছাত্রদের প্রতিনিধিত্ব করা উচিত এই নির্বাচনের মধ্যে দিয়ে, তাদের তো সকলে লড়াই করার অধিকার রয়েছে। আমার এখানেই তো বক্তব্য। একেবারে কেন যারা নির্বাচনটা মনে হবে করে- না? ছাত্র যারা মনে সমাজ করে- তারা নিজেদের মধ্যে লড়ে মরবে না, তারা ঐক্যবদ্ধ হয়ে তাদের ডিমান্ডস রাখবে এবং যারা তাদেরকে ডিপ্রাইভ করছে তাদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হয়ে গড়াবে। কোন রকম সমস্যা হলে সেখানে রাজনীতির আগুনে রুটি শাকাশাকিটা বন্ধ হোক। এবিভিপি এসএফআই একসঙ্গে হাত মিলিয়ে ময়দানে নামুক। ছাত্র সংসদ নির্বাচন কেন হচ্ছে না এই প্রশ্ন তুলে, কেন ইন্দ্রানুজদের চোখ যাবে সেই প্রশ্ন তুলে, কিংবা কেন একটি ইউনিভার্সিটিতে যথাচার হবে, কেন স্বপ্নময়দের মৃত্যু হবে সেই প্রশ্ন তুলে, নাকি রাজনৈতিক কোনো অ্যাঙ্গেল নিয়ে সেখানে মারামারি হানাহানি করে 26-এর ভোটের আগে পরিস্থিতি উত্তপ্ত করতে। এবং বিশ্বাস করুন, দেবাঞ্জন ঠিক ততটাই বড় দেশপ্রেমী যতটা বড় দেশপ্রেমী আমার স্টুডিওতে দাঁড়িয়ে থাকা শুভজিৎ। আপনি যে দলই করুন, কেউ আপনাকে আপনার দেশপ্রেমের সার্টিফিকেট দিতে পারে না যদি আপনি ভারতীয় হন। আপনার দেশপ্রেম আপনার অন্তরে। এবং মনে রাখবেন, আপনি আপনার দেশকে ভালোবাসেন, তাই জন্যে আপনি আপনার দেশের ইউনিভার্সিটি ছাত্র সমাজকে ভালো রাখার জন্য, তাদের উন্নতির জন্যে গর্জে উঠবেন। কোনো রকম সমস্যা হলে একসঙ্গে, নোংরা রাজনীতি করে নয়। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির ওপারে ফিরছি। দেখতে থাকুন এনকে টিভি বাংলা প্রাইম টাইম। আজ যে ছবি আমরা দেখলাম আমাদের স্টুডিওতে, এসএফআই এবিভিপি হাত মেলালো, রীতিমতো একসঙ্গে সমস্যার সমাধান করার চেষ্টা করলো, সেই ছবি যেন আগামী দিনে যাদবপুরেও দেখা যায়, এই আশা রাখবো। একটা ছোট্ট বিরতি নেব, টেক এ ব্রেক। আজকে হালতুতে যা হলো তা রীতিমতো আমাদের আরেকবার ভাবনার মুখে ফেলেছে। ট্যাংরাকাণ্ডের ছায়া যেন উঠে এলো হালতুতেও। একই পরিবারের 3 জনের রহস্য মৃত্যু। ঠিক কি হয়েছিল কেউ জানে না। প্রথমে শোনা যাচ্ছিল ঋণের বোঝা, এবং সেই ঋণের বোঝা মেটাতে না পারার জন্যই ট্যাংরার মতো হালতুতেও এক পরিবারের 3 জন হয়তো মৃত্যুবরণ করেছেন। পরে আস্তে আস্তে বেলা যত গড়ালো তত জানতে পারলাম সমস্যা আরো গভীর। সম্পত্তির বিবাদ। একটু আগে আমাদের এই স্টুডিওতে আমরা চেষ্টা করেছিলাম একটা নিদর্শন গড়ার। একেবারে ভিন্ন মতের দুটি রাজনৈতিক দলকে কাছাকাছি নিয়ে এসে কোথাও তাদের এটা বোঝাবার যেটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে তারা ছাত্র, এবং সেই সত্তাটা তারা বাঁচিয়ে রাখুক। মেলবন্ধন। আজ কি পরিবারের মেলবন্ধন হারিয়ে যাচ্ছে? হালতুতে একই পরিবারের 3 জনের রহস্য মৃত্যুতে এই প্রশ্নই আবার মাথাচাড়া দিয়ে উঠছে। উদ্ধার হলো বাবা, মা ও ছেলের দেহ। মৃতের নাম সোমনাথ রায়, তার স্ত্রী সুমিত্রা রায়। উদ্ধার হয়েছে তাদের 2.5 বছর সন্তানের দেহ পর্যন্ত। মৃত সোমনাথ রায় পেশায় একজন অটো চালক। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। সন্তানকে খুন করেই যে তারা আত্মঘাতী হয়েছেন এমনটাই অনুমান করছে তদন্তকারীরা। বাবার শরীরের সঙ্গে শিশুর দেহটি বাঁধা ছিল। নোটে আত্মহত্যার কথা উল্লেখ করা রয়েছে, এবং উল্লেখ রয়েছে 2 জনের নাম। সম্পত্তিগত কারণে দীর্ঘদিন ধরেই মানসিক চাপ দেওয়া হচ্ছিল এই পরিবারকে, এটাও সেই সুইসাইড নোটে উল্লেখ করা রয়েছে। বাজারে সোমনাথের প্রচুর দেনা হয়ে গিয়েছিল। স্থানীয় সূত্রের মারফত যে খবর আমরা পাচ্ছি তাতে জানতে পারা যাচ্ছে অনেক দেনা ছিল সোমনাথ বাবুর উপর। 28শে ফেব্রুয়ারি তার বাড়িতে 2 জন আসেন। টাকা চেয়ে তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেন, এমনটাই অভিযোগ। হালতুকাণ্ডে মৃত সোমনাথ রায়ের সহকর্মী
তিনি যে কথাগুলো বলছেন, তিনি যে বয়ান দিচ্ছেন, তাতে রহস্য আরো বাড়ছে। সহকর্মী বলছে সমস্ত ধারই শোধ করে দিয়েছিলেন সোমনাথ, সোমবারই সমস্ত ধার শোধ করেন। মামার সঙ্গে মাঝে মধ্যেই অশান্তি হতো, এমনটাই সোমনাথের সহকর্মীর দাবি। টেক আ লুক। ও আমাদের কলিগ ছিল, ওর একটা শারীরিক বাচ্চার প্রবলেম ছিল। এটা 1.5 বছর 2 বছর আগে মোটামুটি একটা কিওর হয়েছে, মানে প্রায় 4-5 লাখ টাকা খরচা হয়ে গেছে ওর বাচ্চার পেছনে। মানে বাচ্চার গোপনাঙ্গে একটা প্রবলেম ছিল, সেটা ও ট্রিটমেন্ট করিয়ে বাচ্চাটাকে আমি সুস্থ সবল করেছে, কিছু ধার দেনা সেগুলো মিটিয়েছে। এবং কালকে যেগুলো আমরা শুনেছি, কালকেও যেটুকু যা পয়সা পেত সবাইকে মিটিয়ে দিয়েছে। ইভেন ওর গাড়ির ড্রাইভারকেও পর্যন্ত 2000 টাকা এক্সট্রা দিয়ে গেছে, যে তুমি গ্যাস ভরে রেখো গাড়িতে, অটোতে গ্যাস ভরে চালাবি। তাই ও মাঝে মধ্যে বলতো যে মামা এরকম অশান্তি করে, মামা বলছে বাড়ি থেকে চলে যা, মানে বাড়ি ছেড়ে দে। মানে এটা ওর হচ্ছে মামার বাড়ি, মামার এক সাইড, আরেক মাসি থাকে আর ও থাকে। ওর মা মারা গেছে, ওর মা হচ্ছে ওর আর বউ, মানে ওরা 2 বোন 1 ভাই ওনারা। ও যেটুকু বলতো ওর মামার নামটি আমাদের কাছে নিত, যে মামা এরকম অশান্তি করে। ও দিন ধরে আমাদের সঙ্গে গাড়িই চালাতো, আর খালি বলতো যে মামা একটু অশান্তি করতো। ও এই কারণের জন্যই একটু আমাদের কাছে খুব আফসোস করতো যে মামা একটু অশান্তি করতো। আমাদের সঙ্গে যখনই মিশতো তখনই তো একদম ফ্রি মাইন্ডে, কোনো রকম কোনো ঝুট ঝামেলা থাকতো না। হালতুকাণ্ডে ইতিমধ্যে 3 জনকে আটক করেছে পুলিশ। মৃতের 3 আত্মীয়কে পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। এদের মধ্যে প্রদীপ কুমার ঘোষাল এবং নীলিমা ঘোষাল নামে যাদের নাম সুইসাইডে উল্লেখ করা ছিল, অর্থাৎ সুইসাইড নোটে উল্লেখ করা ছিল, তাদেরকে হেফাজতে নিয়েছে পুলিশ। এরা মৃত অটোচালকের মামা ও মামি, যাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা সম্পত্তির কারণে প্রবল চাপ দিতেন। আটক করা হয়েছে তাদের মাসি গৌরী ঘোষালকেও। এখানেই যদি শেষ হয়ে যেত তাহলে আমরা আর এই খবরটাকে এগিয়ে নিয়ে যেতাম না। তবে কোথাও এই খবরের ভেতর ট্যাংরা কাণ্ডের একটি ছায়া প্রকটভাবে উঠে আসছে। দেনার দায়, সম্পত্তির চাপ, তার জন্য একটি 2.5 বছরের ফুটফুটে শিশু এবং তার পরিবার, তার মা বাবাকে আত্মহত্যা করতে হলো। সমাজের কোন আয়না এই ঘটনাগুলো একের পর এক যা ঘটছে এই শহরে আমাদের সামনে তুলে ধরছে? কোন ছবি তুলে ধরছে? অ্যাজ আ সোসাইটি হ্যাভ উই ফেলড? আমরা কি ব্যর্থ সমাজ হিসেবে? দেনার দায়ে আত্মহত্যা, সম্পত্তির চাপে আত্মহত্যা, এগুলো শুনতে ভালো লাগে না। দুটো প্রশ্নের সম্মুখীন হই। আমাদের যে নেতারা এত বড় বড় ভাষণ দেন, ভাষণ দিয়ে বলেন দরিদ্র সীমা থেকে তুলে আনলাম, কর্মসংস্থান করে ফেললাম, গোল্ড লোন দিয়ে লোকজনকে কর্মক্ষেত্রের দিকে ফেরালাম, তাদের কাছে আমার প্রশ্ন, আজকে রিপোর্ট বলছে 100 কোটি ভারতীয়র হাতে খরচা করার জন্য টাকা নেই, কোনো রকম খরচার জন্য তাদের কাছে টাকা নেই। 57% সম্পদ 10% ধনীর তিজোরিতে কিংবা লকারে আটকে রয়েছে। আমি আপনি মধ্যবিত্তরা কি পেলাম বলুন তো? মূল্য বৃদ্ধি রোজ মারে, হেসেল চালাতে, সংসার চালাতে হাত পুড়ছে। আয় বাড়ছে না, তবে ব্যয় দিনের পর দিন বাড়ছে, বাড়ছে ঋণ নেওয়ার প্রবণতাও। বেসিক দৈনন্দিন চাহিদা মেটাতে মধ্যবিত্তের নাভিশ্বাস উঠছে। যেমন ট্যাংরা কাণ্ডে প্রসূন দে, প্রণয় দে, সেই প্রসূন দেকে আদালতে পেশ করা হয়েছে আজ। নিজেদের হেফাজতে নিয়ে পুনর্নির্মাণ করার সম্ভাবনা রয়েছে গোটা ঘটনার। দেনার কারণে হত্যা এবং চাপ বাড়ছিল পাওনাদারদের, তাই দাদা এবং তিনি মিলে সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু দাদা শিরা কাটতে পারেন না, তাই তাকেই দায়িত্ব নিতে হয়। এরপর তিনি ও দাদা আত্মহত্যার চেষ্টা করেন, সফল না হওয়ায় গাড়ি নিয়ে বেরোয় আত্মহত্যা করতে। এই কথা পুলিশের জেরায় স্বীকার করেছেন প্রসূন দে। তিনি বলছেন এইটাই হয়েছিল, এই কারণেই ট্যাংরার সেই মর্মান্তিক ঘটনা, 3 জনের প্রাণ গেল। আর আজ দেখুন হালতুতে যেন তারই ছায়া পড়ল, পাওনাদারদের তাগাদা, সম্পত্তির বিবাদ, তাই নিয়ে 3টি ফুটফুটে জীবন শেষ হয়ে গেল। আপনি ভাবছেন এর সাথে রাজনীতি কোথায় জড়িত? আলপাত জড়িত।
যাদেরকে আপনি আমি দেশ শাসন করার জন্য, রাজ্য শাসন করার জন্য মসনদে বসিয়েছি, তারা যদি আমাদের দিকটা দেখে রাজনীতিবাদ দিয়ে একটু আমাদের স্বার্থে উন্নয়ন করতো না, যদি একটু লেন্ডিং স্কিমস, অর্থনীতি এর দিকে নজর দিত, হয়তো পরিস্থিতি এতটাও খারাপ হতো না। আমরা তাদের দায়ী করছি না, কিন্তু আমরা সার্বিকভাবে বলছি আমরা কেউ ভালো নেই। এই কথা একাধিক রিপোর্টে বলা হচ্ছে। 100 কোটি ভারতীয় তাদের হাতে টাকা নেই খরচ করার। মধ্যবিত্ত আস্তে আস্তে লোপ পাচ্ছে। যারা এখন মধ্যবিত্ত তারা নিম্ন মধ্যবিত্ততে পরিবর্তিত হচ্ছে কিংবা কনভার্ট হচ্ছে। সঞ্চয় কমছে, ব্যয় বাড়ছে। দেশের অর্থনীতি কবে 5 ট্রিলিয়ন হবে আমরা জানি না। রাজ্যে কবে দেউচা শিল্প এনে শিল্পর জোয়ার ভাসাবে আমরা জানি না। আগামীটা আমরা জানি না। 2047 বছরে বাংলা এবং ভারত কত বিকশিত হবে আমরা জানি না, কিন্তু আমাদের প্রেজেন্টে সমস্যা রয়েছে, আমাদের বর্তমানে সমস্যা রয়েছে। আমাদের বর্তমানের সমস্যার কথা কি আদৌ আমাদের নেতারা, আমাদের ল মেকার্সরা তারা ভাবছেন? দল রং নির্বিশেষে যেই বসে মসনদে তিনি হন রাজা, কিন্তু তারা কি তাদের প্রজাদের কথা শোনেন? তাদের দুঃখ, তাদের কষ্ট, তাদের প্রতিদিন সংসার চালানোর যে গ্লানি, তার খোঁজ রাখেন? আমার আপনার খোঁজ কারা রাখে? তাদের খোঁজ তো আমরা রোজ রাখি। তারা ছোট থেকে ছোট কথা বললে সেটা শিরোনামে উঠে আসে, সেটা হেডলাইন নিউজ হয়। কিন্তু মধ্যবিত্ত তখন শিরোনামে ওঠে যখন তার পরিবারে 3 জন সুইসাইড করে কিংবা দেনার দেয়, তার যখন পিঠ থেকে যায়, পালাবার কোনো পথ থাকে না। এই সিস্টেম কি বদলানো উচিত নয়? যে 100 কোটি ভারতীয় খরচ করার জন্য হাতে টাকা পান না, তাদের সংখ্যাটা কি কমা উচিত নয়? সমস্ত কিছু ভাবুন, ভালো করে ভাবুন। আজ না, যেদিন ভোট দিতে যাবেন সেদিন এর বহিঃপ্রকাশ করবেন। ভোট দেওয়ার আগে জিজ্ঞেস করুন যাকে ভোট দিচ্ছেন তিনি আপনার জন্য কি করবেন, তিনি আপনার উন্নয়ন কি করবেন। হালতু এবং ট্যাংরাকাণ্ড না চাইতেই সমাজের এই ভয়ানক সত্যিটাকে সামনে এনে দাঁড় করালো। হালতু এবং ট্যাংরাকাণ্ডের সঙ্গে সঙ্গে কয়েকদিন আগে আরেকটি দুর্ঘটনা, আরেকটি কাণ্ড আমাদের নাড়িয়ে দিয়ে গিয়েছিল। একজন ইভেন্ট ম্যানেজার রাত্রেবেলা গাড়ি করে বাড়ি ফিরছিলেন। আপনার নিশ্চয়ই মনে আছে, পানাগড়ে ন্যাশনাল হাইওয়েতে সুচন্দ্রিমার মৃত্যু। কি হয়েছিল সেদিন? অভিযোগ সেই সময় রেশারেশি এবং ইভটিজিং এর ঘটনা ঘটে। পালাতে যায় সুচন্দ্রার গাড়ি এবং পালাতে গিয়ে দুর্ঘটনা, সুচন্দ্রার প্রাণহানি। তারপর বহু জল গড়ায়, এদিক থেকে ওদিক বহু বক্তব্য উঠে আসে, কে দোষী কে দোষী নয়, এই নিয়ে নানান চর্চা চড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন পর পানাগড় নিয়ে মুখ খুললেন। জাতীয় সড়কের নিরাপত্তায় পর্যাপ্ত নজরদারি এবং পদক্ষেপের নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্ন সভাঘরে শিল্প সংক্রান্ত একটি বৈঠক ছিল। সেই বৈঠকে পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে তার নির্দেশ, নজরদারি বাড়াতে হবে, ট্রাফিক সংক্রান্ত বিষয়ে আরো কড়া নজরদারি রাখতে হবে, দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলিতে সিসি ক্যামেরা রাখতে হবে। কয়েকদিন আগে জাতীয় সড়কের ওপর সেই ভয়াবহ দুর্ঘটনা প্রসঙ্গে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যদিও তিনি সেই নাম মুখে আনেননি, তিনি বলেন প্রশাসনিক আধিকারিকদের অনেকের অনুমান সেই ঘটনার রেশই থেকে গিয়েছে তার মন্তব্যে। প্রসঙ্গত, গত 23শে ফেব্রুয়ারি জাতীয় সড়কে দুর্ঘটনায় প্রাণ হারান হুগলির বাসিন্দা সুতন্দ্রা চট্টোপাধ্যায়, 27 বছর বয়স। এই নিয়ে বিস্তর শোরগোল হয়। সোমবার মুখ্যমন্ত্রী বিষয়টির কথা উল্লেখ করেননি, একবারও করেননি, কিন্তু পুলিশের উদ্দেশ্যে বলেছেন সড়ক নিরাপত্তায় নজরদারি আরো কড়াকড়ি করতে হবে, ট্রাফিক ব্যবস্থাপনায় নোডাল অফিসার নিয়োগ করতে হবে, যাদের কাজ হবে দিনে এবং রাতে ব্যবস্থাপনায় নজর রাখা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ওয়াচ টাওয়ারের সংখ্যা বাড়াতে হবে, বিশেষ করে রাতে তা থেকে নজরদারি রাখতে হবে। ব্ল্যাক স্পট বা দুর্ঘটনাপ্রবণ
এলাকাগুলিকে চিহ্নিত করতে হবে, সেখানে থাকতে হবে সিসি ক্যামেরা। তবে মুখ্যমন্ত্রী এও উল্লেখ করেছেন যে শিল্প ও শ্রমিকদের সম্পর্কে কথা বলেছেন, সেখানে কারো যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে নজর রাখতে হবে। ওয়াচ টাওয়ারের সংখ্যা বাড়াতে হবে, সড়ক নিরাপত্তায় একাধিক নির্দেশ দিচ্ছেন মুখ্যমন্ত্রী, জাতীয় সড়কের নিরাপত্তায় পর্যাপ্ত নজরদারি দিতে হবে, ট্রাফিক সংক্রান্ত বিষয়ে আরো কড়া নজর দিতে হবে, সিসি ক্যামেরার কথা বলছেন, নোডাল অফিসারের কথা বলছেন, দিন রাত সার্ভেলেন্সের কথা বলছেন, ওয়াচ টাওয়ারের কথা বলছেন, রাতে ওয়াচ টাওয়ারে যাতে বিশেষ করে নজরদারি দেওয়া হয় সেই দিকে নজরদারি দেওয়ার কথা বলছেন, শিল্প শ্রমিকদের সম্পর্কে বলছেন সেখানে যাতে কোনো ক্ষতি যাতে না হয় সেটা নজর রাখতে হবে। এত কিছু তো বলছেন তিনি। আমাদের প্রশ্ন, দুর্ঘটনা ঘটনার পর কেন প্রশাসক কি তখন নড়ে চড়ে বসবেন যখন একটি দুর্ঘটনা হবে, একটি প্রাণহানি হবে? উনি যা বলছেন এগুলো তো অনেকদিন আগে থেকে হওয়া উচিত ছিল, হয়নি কেন? নজরদারি থাকবে না ন্যাশনাল হাইওয়েতে? প্রশ্ন পুলিশকে করা হয়েছিল, পুলিশ বলেছিলেন সেই সময় যিনি আধিকারিক ছিলেন যে হ্যাঁ আমাদের টহলদারি পুলিশ থাকে, সেই সময় কোথায় ছিল আমরা জানি না। বারবার কোনো ঘটনা ঘটার পর প্রিভেন্টিভ মেজার্স কেন? কেন আগে থেকে কোনো রকম ঘটনা আমজনতার জন্য থাকবে না, কোনো রকম নির্দেশ আমজনতার জন্য থাকবে না? যদি এই সমস্ত স্টেপ এর আগে থাকতো তাহলে কে জানে হয়তো এই দুর্ঘটনাটা ঘটতো না। পানাগড় কাণ্ড নিয়ে একাধিক চাঞ্চল্যকর বক্তব্য উঠে এসেছিল। প্রথমে জানা গিয়েছিল ইভ টিজিং হয়েছে এবং সেই ইভ টিজারদের হাত থেকে বাঁচার জন্য সুতন্দ্রার গাড়ি স্পিড নিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে পানাগড় কাণ্ডে এখন সুতন্দ্রার গাড়ির চালক, তাকেই পুলিশ গ্রেফতার করেছে। ভুল তথ্য দিয়ে তদন্ত প্রভাবিত করার চেষ্টা এই ড্রাইভার করেছিল, এমনটাই অভিযোগ করছে পুলিশ। আজ ধৃত রাজেশ শর্মাকে আদালতে পেশ করা হয়। 28 ফেব্রুয়ারি রাজেশ বলেছিলেন ম্যাডামের কথাতেই গাড়ির পেছনে ধাওয়া করা হয়েছিল, গাড়িটি দুবার তাদের গাড়িতে ধাক্কা মেরেছিল, এমনটা চালক জানিয়েছিলেন। সঙ্গে তিনি ইভ টিজিং এর অভিযোগও করেছিলেন। কি বলেছিলেন এই ড্রাইভার সেদিন, ধৃত ড্রাইভার? দেখুন। আমাদের যে ম্যাডাম উনি নেবে পেমেন্ট করেছে গাড়ি থেকে, পেমেন্ট করার হাফ কিলোমিটার গাড়ি যায়নি, মানে ম্যাডাম ফোনে কথা বলছিল, কথা বলতে বলতে ফোনটা রাখার পরেই একটা আচমকাই গাড়ি এসে, সাদা গাড়ি, এই গাড়িটা, হ্যাঁ এই গাড়িটা এনার ডান দিকের গেট দিয়ে আমার বাঁ দিকে পুরো চেপে দিল। যে আমার ডিভাইডারের ওপর গাড়িটা তুলে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তুলতে পারিনি। তারপর আমি আবার স্লো হয়ে আমি বাঁ দিকের থানার রাস্তাটা ধরেছিলাম, কিন্তু ও আমাকে আবার বাঁ দিক থেকে ওভারটেক করে এসে আবার মেরেছে, ধাক্কা মেরেছে, ধাক্কা মেরে গাড়িটাকে পাল্টি করে দিয়েছে। তার মধ্যে ম্যাডাম আমাদের স্পটে মারা যায়। কজন ছিলেন আপনার গাড়িতে? আমাদের পেছন সিটে 3 জন ছিল, আর সামনে ম্যাডাম আর আমি ড্রাইভার। এই গাড়িতে মধ্যে 5-6 জন মতন ছেলে ছিল। শুধু ছেলে? তারা কি কোনো বাজে ইঙ্গিত এইসব কি করছিল? হ্যাঁ, একটু বাজে ইঙ্গিত করছিল, টোনটিটকারি করছিল, হাত পা দেখাচ্ছিল। যদিও দুর্গাপুর আসানসোলের কমিশনার অফ পুলিশ তিনি জানিয়েছিলেন রেশারেশির কারণেই এই দুর্ঘটনা ঘটে। পুলিশ কমিশনার দুর্গাপুর আসানসোল কমিশনারেট সেদিন কি বলেছিলেন? ওয়েল হিয়ার টেক এ লুক। তার মধ্যে একটা গাড়ি, যার হুন্ডাই ক্রিটা গাড়ি, যেটা সামনে যাচ্ছিল, ওটাকে মৃতার গাড়ি ওভারটেক করার চেষ্টা করে। সেই সময় আনফর্চুনেটলি ওটা ওভারটেক করার সময় দুটা গাড়ি একটু কলিজন হয় হালকা, এবং যে মৃতার গাড়ি ছিল সেটা পাশে একটা ডিভাইডার ছিল, তার সঙ্গেও কোলাইড করে। দুর্ঘটনার পরে প্রত্যক্ষদর্শীরাই অনেকেই বলেছিলেন, প্রায় প্রত্যেকেই বলেছিলেন মদ্যপ অবস্থায় ছিলেন লোকজন, সেই কারণেই এই অবস্থা, এই পরিণতি। কিন্তু পরে তাদের বেশিরভাগই কিন্তু বয়ান পরিবর্তন করেন। এবার দুর্ঘটনার সঠিক কি কারণ তা বের করার দায়িত্ব পুলিশের, এমনটাই বলেছিলেন সুতন্দ্রার মা। শুনুন। কিন্তু প্রথম যেদিন উনি ফার্স্ট অ্যাক্সিডেন্টের পরে যে ফার্স্ট ওনার যে ভাইটা আছে, সেটাতে তো আমি দেখতে পাইনি যে উনি ম্যাডামের কথা কোথাও বলেছেন বলে। উনি পুরোটাই বলেছেন, এবং যারা যারা ওখানে ছিল প্রত্যেকেই বলেছেন টিজিং, মদ্যপ অবস্থা, মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল। এবার আমিও সেখানে ছিলাম না, তারাই সেখানে ছিল, তাদের কথার ওপরই তো জোরটা হবে।
তারা তো প্রত্যক্ষদর্শী, তারা তো প্রথমে ওই ভার্সনটাই দিয়েছিল যে এই মদ্যপ অবস্থায় তারা গাড়ি চালাচ্ছিল, বারবার আমাদের গাড়িকে ঠেলে অন্য মানে একটা রাস্তায় ঢুকিয়ে দিয়েছিল। এটা তো ওদেরই কথা। তারপর যদি সে কথাটা চেঞ্জ করে, সেটা বার করার দায়িত্ব তো পুলিশের। কে কখন কি বলছে সেই সময় সত্যি কেউ জানতো না। একমাত্র সঠিক কথা বলেছিলেন সেদিন সুতন্দ্রার মা। সত্যি কি ঘটেছিল সেটা বার করার দায় এবং কাজ পুলিশের। আমরাও সত্যি ব্যস্ত হয়ে পড়েছিলাম বাবলু যাদবের খোঁজে, ইভ টিজারদের খোঁজে। পরে জানা গেল সবটাই হয়তো মিথ্যে। ড্রাইভার ভুল বয়ান দিয়েছিলেন, ড্রাইভার ভুল পথে গোটা তদন্তকে চালিয়ে নিয়ে যাচ্ছিলেন। এমনকি পুলিশ কমিশনার, দুর্গাপুর আসানসোল কমিশনারেট, তার বয়ানের পর রীতিমতো একাধিক জায়গায় এই প্রশ্ন উঠেছিল যে পুলিশ কি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তাড়াহুড়ো হয়ে গিয়েছিল অনেকেরই। এনকেটিভি বাংলা সেদিন তাড়াহুড়ো করেনি। আমরা আমাদের প্রতিবেদন হোল্ড করে সত্যতা যাচাই করে ফিরে এসেছিলাম পুলিশ কমিশনারেটের বয়ান নিয়ে। কিন্তু এই সব প্রশ্নের মাঝখানে যে একটি প্রশ্ন দাঁড়াচ্ছে তা হলো একটি বক্তব্য, একটি মন্তব্য যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ করলেন, কিছু নির্দেশ যা তিনি আজ দিলেন। এই নির্দেশগুলো যদি এর আগে বহু বহু বছর আগে উনি দিয়ে থাকতেন, তাহলে কি এই রেশারেশি, এই দুর্ঘটনা এড়ানো যেত? হয়তো যেত না, কিন্তু একটা সিকিউরিটি পয়েন্ট তো থাকতো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন পর ঠিক কি নির্দেশ দিলেন? লেডিজ এন্ড জেন্টলম্যান, টেক আ লুক। আর সাথে সাথে ইন্ডাস্ট্রি এবং ওয়ার্কার্স, তাদের সাথে যাতে একটা ভালো যৌথ সম্পর্ক গড়ে ওঠে, যাতে কোনো রকম কোনো ক্ষতি কারো না হয়, সেদিকেও নজর দেওয়ার দায়িত্ব আমাদের সবার। আমি পুলিশকেও বলবো ব্যাপারটা নজর রাখার জন্য, এবং একা এসপির দ্বারা সব করা সম্ভব নয় বা কমিশনারেটের দ্বারা। কাউকে নোডাল অফিসার অ্যাপয়েন্ট করবে যে এই কাজটাই শুধু করবে। ট্রাফিক দেখার জন্য একটা নোডাল অফিসার থাকবে, কে ডে ট্রাফিক দেখবে, কে নাইটের ট্রাফিক দেখবে। ওয়াচ টাওয়ারগুলো বাড়াতে হবে, অ্যাক্সিডেন্ট যাতে না বাড়ে। নাইট টাইমে ওয়াচ টাওয়ারকে আরো অ্যাক্টিভ হতে হবে, প্রোঅ্যাক্টিভ হতে হবে। সিসিটিভি যেন অল ব্ল্যাক স্পটে থাকে, নজর রাখতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আবারও বলছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একবারও পানাগড় কাণ্ডের কথা তার মুখে আনেননি, কোথাও সেই ঘটনার উল্লেখ করেননি। কিন্তু পানাগড় কাণ্ডের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই বক্তব্য, এই নির্দেশ তাৎপর্যপূর্ণ। একাধিক মহল বলছে। আমাদের প্রশ্ন, এই নির্দেশগুলো, এই নিরাপত্তার ফিচার্সগুলো যদি এর আগে থাকতো, তাহলে তো আম জনতা, আমি, আপনি, আমাদেরই সুবিধে হতো, তাই নয় কি? প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। প্রতিরোধ সুষ্ঠু শ্বাস থেকে ঢের ভালো। কোনো সমস্যা হওয়ার পর সেটার সমাধান না করে সমস্যাটাই যাতে না হয়, তার প্রতিরোধ গড়ে তোলাটা কি ভালো নয়? কোভিড কাল কিংবা করোনা কালে আমরা দেখেছিলাম যে করোনা হওয়ার আগে মাস্ক পরে, হাতে স্যানিটাইজার নিয়ে জীবাণুকে দূরে রাখাটাই বাঁচার একমাত্র উপায় ছিল। আমাদের দৈনন্দিন জীবনেও, প্রশাসনেও, আমজনতার উন্নয়নেই সেটাই একমাত্র রাস্তা। ঘটনা ঘটার পর প্রতিক্রিয়া নয়, ঘটনা যাতে না ঘটে তার দিকে নজরদারি। নিশ্চয়ই কোনো একদিন আমাদের প্রশাসকরা এই কথাটা মাথায় রেখে এভাবেই নিজেদের প্রশাসন সামলাবেন। আর যতদিন না সেটা হচ্ছে, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। জয় হিন্দ।